এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর 70 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে আমরা কিভাবে করে সমাধান করতে পারি সেটি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 70 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে একটি বিদ্যালয়ে 625 জন শিক্ষার্থী ছিল। বছরের শুরুতে 275 জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং 35 জন শিক্ষার্থী চলে গেল। ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যে সমাধান করো। আচ্ছা দেখো, আমাদের এখানে 1 নম্বরে বলা হয়েছে যে একটি বিদ্যালয়ে 625 জন শিক্ষার্থী ছিল। হ্যাঁ, একটি বিদ্যালয়ে কিন্তু 625 জন শিক্ষার্থী ছিল। এখন বলা হয়েছে যে বছরের শুরুতে আরও 275 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো। আচ্ছা, এই যে 275 জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে, এরা ভর্তি হওয়ার পরে কি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে নাকি কমেছে? বন্ধুরা, যেহেতু এরা নতুন স্কুলে ভর্তি হয়েছে বা বিদ্যালয়ে ভর্তি হয়েছে, তার মানে কিন্তু 275 জন শিক্ষার্থী আরও নতুন বাড়লো। আর যদি বাড়ে তখন আমরা এটিকে কিভাবে করে প্রকাশ করি, বা আমরা এটিকে কি করি? আমরা কিন্তু যোগ করি, তাই না? এবং যদি কমে যায় তখন আমরা কি করি? বিয়োগ করি। আচ্ছা দেখো, তার মানে এই যে 625 জন শিক্ষার্থী ছিল, এর সাথে যোগ হবে কত? 275 জন। আচ্ছা, এরপরে বলা হলো কি, এবং 35 জন শিক্ষার্থী চলে গেল। আচ্ছা, এই যে 35 জন শিক্ষার্থী চলে গেল, এরা চলে যাওয়ার পরে কি শিক্ষার্থীর সংখ্যা বাড়লো না কমলো? যখন তারা চলে গেল তখন কিন্তু 35 জন শিক্ষার্থী কমে গেল, তাই না? আচ্ছা, যখন কমে যায় তখন আমরা কি করি? আমরা বিয়োগ করি। তার মানে এই দুটো সংখ্যাকে কিন্তু আমরা যোগ করব, 625 এবং 275। এই দুটোকে আমরা যোগ করে এই যে 35 জন শিক্ষার্থী চলে গেল, এই জন্য আমরা 35কে কী করে দেব? বিয়োগ করে দেব। তাহলে কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে। আচ্ছা দেখো, এটিকে কিন্তু আমরা কথার অঙ্কের মাধ্যমে সমাধান করব না, কারণ আমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যে সমাধান করো। বন্ধুরা, আমাদের কিন্তু তাহলে আগে জানতে হবে যে গাণিতিক বাক্যটা কি। গাণিতিক বাক্য হচ্ছে এমন একটি বাক্য বা এমন একটি লাইন, হ্যাঁ, যেখানে শুধুমাত্র গণিত বা অঙ্কের বিভিন্ন সংখ্যা থাকবে এবং চিহ্ন থাকবে। যেমন আমরা যদি দেখি, আমরা এখানে কি লিখলাম, দেখো আমরা লিখলাম এখানে 13। এটি কি? এটি একটি সংখ্যা। তারপর আমরা এখানে লিখলাম 102। এটি কি? এটি একটি সংখ্যা। তাহলে গাণিতিক বাক্য হচ্ছে এমন একটি বাক্য যে বাক্যের মধ্যে সংখ্যা থাকবে এবং বিভিন্ন ধরনের চিহ্ন থাকবে, গাণিতিক চিহ্ন থাকবে। গাণিতিক চিহ্ন বলতে কি বুঝি? যেমন এটাকে আমরা কি বলি? যোগ। তারপরে এটাকে কি বলি? বিয়োগ। আমরা এটাকে কি বলি? গুণ। এটাকে বলি ভাগ। এটাকে বলি সমান সমান চিহ্ন, তাই না? তাহলে এইগুলোকে বলা হয় হচ্ছে গাণিতিক চিহ্ন, এবং এগুলোকে বলা হয় কি? সংখ্যা। তাহলে যে বাক্যের মধ্যে শুধুমাত্র সংখ্যা থাকবে এবং গাণিতিক চিহ্ন থাকবে, হ্যাঁ, সেটিকে বলা হয় গাণিতিক বাক্য। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা এই অঙ্কটিকে কিভাবে করে সমাধান করতে পারি? দেখো, আমরা কি করব? আমরা 1 নাম্বার দিয়ে লিখব, গাণিতিক বাক্য। হ্যাঁ, যেহেতু গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করতে বলা হয়েছে, আমরা লিখব গাণিতিক বাক্য। এখন গাণিতিক বাক্যটাকে আমরা কিভাবে করে সাজাবো? দেখো, আমরা কি করব? আমাদের যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে একটি বিদ্যালয়ে 625 জন শিক্ষার্থী ছিল, তাই না? এই জন্য আমরা প্রথমে লিখব 625। আচ্ছা, 625 জন শিক্ষার্থী ছিল, এই জন্য আমরা লিখলাম 625। এরপরে বলা হয়েছে কি, যে বছরের শুরুতে 275 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো। তাহলে 275 জন শিক্ষার্থী যখন ভর্তি হলো তখন কিন্তু এই 275 জন শিক্ষার্থী বেড়ে গেল, তাই না? তাহলে এই 275কে আমরা কি করব? আগে যে 625 জন ছিল এর সাথে আমরা যোগ করে দিব কত? 275। যেহেতু 275 জন নতুন আসলো, এই জন্য আমরা এটিকে কি করে দিয়েছি? যোগ করে দিয়েছি। যোগ করলে এই দুটিকে যখন আমরা যোগ করব, যোগ করে যা পাবো বা যে সংখ্যাটা পাবো, আমরা বুঝতে পারবো কি যে এরা আসার পরে, এই 275 জন নতুন আসার পরে মোট সেই কয়জন শিক্ষার্থী হয়েছে।
তাই না? তাহলে আমরা এই দুটিকে যোগ করব, যেহেতু আমরা যোগ করে দিলাম। এখন বলা হয়েছে কি যে এই 275 জন তো নতুন এসেছে এবং 35 জন শিক্ষার্থী চলে গেল। আচ্ছা, যেহেতু 35 জন শিক্ষার্থী চলে গেল, তার মানে এই 35 জন কিন্তু কমে যাবে, তাই না? কমলে কি হয়? আমরা জানি বিয়োগ হয়। তাহলে আমরা কি করব? এই মোট শিক্ষার্থী থেকে বিয়োগ করে দেব কতজনকে? আমরা বিয়োগ করে দেব 35 জনকে, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে আমরা কি করলাম? মোট শিক্ষার্থীর সাথে যোগ করলাম 275 জন, যেহেতু এরা নতুন আসছিল, যার কারণে আমরা এটিকে যোগ করে দিয়েছি। এরপরে আমরা কি করেছি? এই মোট শিক্ষার্থী থেকে 35 জন যেহেতু চলে গেছে, যার কারণে 35কে আমরা বিয়োগ করে দিয়েছি, তাই না? এখন দেখো, আমরা নিচের লাইনে এসে একটি সমান সমান দিব। এই দেখো, এইখানে আমি যা কিছু লিখেছি, এখানে কিন্তু শুধুমাত্র সংখ্যা রয়েছে এবং চিহ্ন রয়েছে, তাই না? গাণিতিক চিহ্ন রয়েছে। এটিকে বলা হয় গাণিতিক বাক্য। এখন দেখো, এটিকে যদি আমরা এবারে সমাধান করার চেষ্টা করি, আমরা প্রথমে কি করব? 625-এর সাথে যোগ রয়েছে কত? 275। এই দুটিকে যদি আমরা যোগ করে দেই, দেখো কত হয়। আমরা যোগ করি। এটির কাজ আমরা এই যে বিয়োগ 35, এটির কাজ আমরা পরে করব, ঠিক আছে? আগে এই দুটো সংখ্যার কাজ আমরা করি। তাহলে এখানে রয়েছে, আমরা কি জানি, যোগের ক্ষেত্রে ডান পাশের সংখ্যার সাথে ডান পাশের সংখ্যাকে যোগ করতে হয়। তাহলে এখানে ডান পাশে রয়েছে 5, এখানে উপরে রয়েছে 5, তাহলে 5-এর সাথে 5কে যোগ করলে হয় কত? 5-এর সাথে 5কে যোগ করলে হয় 10, তাই না? আমরা কি 10-এর পুরো 10কে এখানে লিখে দেব? না, আমরা কি জানি, আমরা কিন্তু হাতে রেখে যোগ এর আগে শিখেছি। তাহলে এই যোগটা কিন্তু আমাদের সেই হাতে রেখে যোগের মতোই করতে হবে, তাই না? তাহলে 5 আর 5 যোগ করলে হয় 10, 10-এর শূন্যকে লিখবো আমরা এইখানে এবং আমাদের হাতে রেখে দেব কত? 1। এরপরে দেখো, এইখানে 5-এর পরে কোন সংখ্যাটি রয়েছে? 2। তাহলে আমরা এবারে 2-এর সাথে যোগ করব কত? 7কে। তাহলে 2 এবং 7কে যোগ করলে কত হয়ে যায়? 2 এবং 7 মিলে হয়ে যায় 9, এবং 9-এর সাথে যদি এই হাতের 1কে যোগ করে দেই, তাহলে 9 এবং 1 মিলে হয়ে গেল আবারও কিন্তু 10। এবারে আমরা একই রকমভাবে 10-এর শূন্যকে লিখব এইখানে আগে এবং এই 1কে কিন্তু আমরা হাতে রেখে দিব, তাই না? এটিকে আবার পরবর্তীতে আমরা যোগ করে দিব। এরপরে দেখো, এইখানে রয়েছে আমাদের 6, এইখানে রয়েছে 2, তাহলে 6 এবং 2কে যোগ করলে কত হয়? 6 এবং 2 মিলে হয়ে গেল 8, এবং 8-এর সাথে হাতের এই 1 মিলে হয়ে গেল 9, তার মানে আমরা এখানে লিখে দেব 9। অর্থাৎ এই দুটি সংখ্যাকে যোগ করে আমরা পেলাম কত? 900 পেলাম। দেখো, এই দুটির কাজ কিন্তু আমাদের শেষ। এইখান থেকে এই পর্যন্ত কিন্তু কাজ করা আমাদের হয়ে গেছে। এখন বাকি রইল কি? বিয়োগ 35, যার কারণে আমরা নিচের লাইনে এসে লিখে দেব বিয়োগ 35। ঠিক আছে, আমাদের কাজ কিন্তু এখানে শেষ হয়ে গেছে। এখন দেখো, আগে আমাদের 3টি সংখ্যা ছিল, এখন কিন্তু 2টি সংখ্যা আমরা পেয়ে গেছি, তাই না? এখন আমরা কি করব? 900 থেকে বিয়োগ করে দেব 35। আচ্ছা, আমরা বিয়োগ করি। আমরা কি জানি, বিয়োগের ক্ষেত্রেও ডান পাশের সংখ্যা থেকে ডান পাশের সংখ্যাকে আগে বিয়োগ করতে হয়। তাহলে এইখানে ডান পাশে রয়েছে 0, এখানে রয়েছে 5। এখন 0 থেকে কি আমরা 5কে বিয়োগ করতে পারবো? পারবো না। এই জন্য আমরা কি করব? এই শূন্যটাকে আমাদের আগে 5-এর চেয়ে বড় বানাতে হবে। যদি ওকে বড় না বানাতে পারি, তাহলে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না। এখন এই শূন্যটাকে কীভাবে বড় বানাবো? আমরা চলে যাব পাশের ঘরে। পাশের ঘরে দেখলাম কি? পাশের ঘরে গিয়ে দেখলাম ও রয়েছে 0, তার মানে ওর কিন্তু দেবার মতো কিছুই নেই, কারণ ও নিজেও 0। তখন আমরা চলে যাব তার পাশের ঘরে। এই পাশের ঘরে যখন আসলাম, এখানে দেখলাম রয়েছে কত? 9। তাহলে এই 9 থেকে আমরা 1কে ধার করে এই শূন্যের কাছে নিয়ে আসবো। তাহলে 9 থেকে 1কে ধার করে যখন ওর কাছে নিয়ে আসলাম, ও আগে ছিল 0, তাই না? আর যখন 9 থেকে 1 আনলাম, 1 পেয়ে ও হয়ে গেল এখন 10। তার মানে এই শূন্য কিন্তু এখন 10 হয়ে গেল। ঠিক আছে, এখন এই 10 থেকে আবার ওর কাছে আমরা 1কে ধার করে আনলাম। তাহলে এই শূন্য এবার হয়ে গেল কত? এই শূন্য হয়ে গেল 10, এবং ও হয়ে গেল কত? ওর কিন্তু আগে 10 ছিল একটু আগে, তাই না? যখন ও 1 দিয়ে দিল, তখন ও হয়ে গেল এবারে 9, এবং ও হলো কত? ও হয়ে গেল কিন্তু 10। এখন এই দেখো, এই 10 থেকে কিন্তু আমরা 5কে বিয়োগ করতে পারবো, তাই না? এখন 10 থেকে যদি আমরা 5কে বিয়োগ করি, আমরা নিচের লাইনে একটু সমান সমান দিব। 10 থেকে যদি আমরা 10 থেকে 5কে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 5, আমরা এখানে লিখে দিচ্ছি 5। এরপরে দেখো, এইখানে কত রয়েছে? এখানে কিন্তু এখন রয়েছে 9, তাই না বন্ধুরা? এখন কিন্তু আর শূন্য নেই, এখন রয়েছে 9। তাহলে 9 থেকে যদি আমরা 3কে বিয়োগ করে দিই, তাহলে আমাদের থাকছে হচ্ছে কত? 9 থেকে 3 বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 6। এরপরে দেখো, এইখানে রয়েছে, এখানে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 9, কিন্তু এখানে কি 9 রয়েছে? না বন্ধুরা, এখান থেকে কিন্তু আমরা 1 ধার দিয়ে দিয়েছিলাম, তাই না? যার কারণে 1 কমে গিয়ে ও হয়ে গেল এখন 8। দেখো, এখানে রয়েছে 8, আর এইখানে কিন্তু আর কিছুই নেই,
তাই না? 3কে কিন্তু আমরা বিয়োগ করে ফেলেছি অলরেডি। তাহলে এখানে যেহেতু আর কিছু নেই মানে আমাদের শূন্য ধরে নিতে হবে। তাহলে 8 থেকে শূন্যকে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 8। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি কত? এখানে পাচ্ছি 865। তাহলে এই যে 865 পাচ্ছি এটি কিন্তু আমাদের উত্তর। তার মানে আমাদের প্রশ্নে যে বলা হয়েছিল যে ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল, তার মানে আমরা কি লিখতে পারি? 865 জন শিক্ষার্থী রইল। আমরা উত্তর দিয়ে লিখব, উত্তর 865 জন। তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। বন্ধুরা, এরপরে আমরা যদি 2 নম্বর অঙ্কে চলে যাই, 2 নম্বরে বলা হয়েছে ঝুমার 250 টাকা আছে এবং বাবা তাকে আরও 150 টাকা দিলেন। ঝুমা 230 টাকা দিয়ে একটি বই কিনল, তার কাছে আর কত টাকা রইল? আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে ঝুমার 250 টাকা আছে এবং তার বাবা আরও 150 টাকা দিলেন। আচ্ছা, তার বাবা যখন 150 টাকা দিলেন তখন কি তার টাকা বাড়লো না কমলো? অবশ্যই বাড়লো। তার মানে আমাদের এই 250-এর সাথে 150-কে যোগ করে দিতে হবে, তাই না? আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? ঝুমা 230 টাকা দিয়ে একটি বই কিনলো। যখন সে 230 টাকা দিয়ে একটি বই কিনলো তখন কি তার টাকা বাড়লো না কমলো? এই 230 টাকা কিন্তু কমে গেল। তার মানে আমরা কি করব? এই 230-কে বিয়োগ করে দেব, তাই না? তারপরে বলা হয়েছে যে তার কাছে আর কত টাকা রইল। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে? এই 250 এবং 150-কে প্রথমে যোগ করতে হবে, তারপরে গিয়ে আমাদের 230-কে বিয়োগ করে দিতে হবে। তাহলে এটিকে আমরা কথার অঙ্কের মাধ্যমে যদি সমাধান করি, আমরা কিভাবে করে করতে পারি? বন্ধুরা, আমরা কিন্তু 2টা স্টেপে এটিকে সমাধান করব, তাই না? কারণ হচ্ছে প্রথমে আমাদের এই 2টা সংখ্যাকে যোগ করতে হবে প্রথম স্টেপে, এবং দ্বিতীয় স্টেপে গিয়ে কী করতে হবে? আমাদের এই 230-কে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এই দুটোকে যোগ করার কাজটা আগে করে নিই। তাহলে আমরা কি লিখব? ঝুমার ছিল 250 টাকা। আমাদের সব সময় মনে রাখতে হবে কথার অঙ্কের ক্ষেত্রে সবসময় কিন্তু আমাদের সংখ্যাটাকে শেষে গিয়ে লিখতে হবে। ঠিক আছে? আমরা এমনভাবে সাজাবো যেন সংখ্যাটা শেষে গিয়ে থাকে। তাহলে আমরা এটিকে কিভাবে লিখতে পারি? আমরা 2 নাম্বার দিয়ে লিখব, 2 নাম্বার দিয়ে আমরা লিখব ঝুমার ছিল কত টাকা? আমাদের বলা হয়েছে 250 টাকা। আচ্ছা, লিখলাম ঝুমার ছিল 250 টাকা। তারপর নিচে কি লিখবো? আমরা লিখবো বাবা দিল, বা তার বাবা দিল। তার বাবা দিল কত টাকা? আমাদের বলা হয়েছে 150 টাকা। তাহলে এই 250-এর নিচে কিন্তু আমরা লিখবো 150 টাকা। দেখো, আমি কিন্তু এই যে অঙ্কটা রয়েছে বা যে সংখ্যাটা রয়েছে এটিকে কিন্তু আমি শেষে গিয়ে লিখেছি। ঠিক আছে? কথার অঙ্কের ক্ষেত্রে তোমরা সবসময় এই সংখ্যাগুলোকে শেষে গিয়ে লিখবে। তাহলে আমরা লিখলাম ঝুমার ছিল 250 টাকা, তার বাবা দিল 150 টাকা। এখন এই দুটোকে আমরা কি করব? যোগ করে দিব। তাই না? আমরা যদি যোগ করি, দেখো, যোগ করলে আমরা কিন্তু পেয়ে যাব যে তার এখন মোট কত টাকা হলো। আচ্ছা, তাহলে যদি যোগ করি, দেখো, 0 এবং 0 মিলে হয় 0, 5 এবং 5 মিলে হয় 10। তাহলে 10-এর 0-কে লিখবো আমরা এখানে, হাতে থাকে আমাদের 1, 2 এবং 1 মিলে হয় 3। 3-এর সাথে যদি হাতের এই 1-কে যোগ করে দিই তাহলে 3 এবং 1 মিলে হয়ে যায় 4। অর্থাৎ তার মোট হলো কত টাকা? আমরা লিখব সুতরাং মোট হলো 400 টাকা। আচ্ছা, তার কিন্তু মোট হয়ে গেল এখন 400 টাকা, তাই না? এখন এই 400 টাকা থেকে সে কি করলো? 230 টাকা দিয়ে সে একটি বই কিনলো। তাহলে এই 400 টাকা থেকে 230 টাকাকে আমরা বিয়োগ করে দিব। তা আমরা এটাকে কিভাবে করে লিখব? আচ্ছা দেখো, আমার এখানে যেহেতু জায়গা কম, আমি এই জন্য এটাকে আমি নিচে লিখছি। আমরা লিখব তার মোট হলো কত টাকা? 400 টাকা। আচ্ছা, এরপর আমরা নিচে কি লিখব? আমরা লিখব সে বই কিনলো, তাই না? বই কিনলো কত টাকার? আমরা লিখব বই
কিনলো, বই কিনলো কত টাকা? এখানে বলা হয়েছে বই কিনলো 230 টাকার। তাহলে এই 230 টাকাকে কিন্তু আমরা 400-র নিচে লিখব। আমরা লিখব 230 টাকা। আচ্ছা, এইবারে আমরা এই 400 থেকে 230কে কিন্তু বিয়োগ করে দেব। আমরা সামনে একটি বিয়োগ চিহ্ন দেব এবং আমাদের সবসময় আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই দেখো, এই ডান পাশ থেকে কিন্তু আমাদের সংখ্যাগুলোকে সাজাতে সাজাতে যেতে হবে। এই সংখ্যার সাথে এই সংখ্যার নিচে এই সংখ্যা, এটার নিচে এইটা, এটার নিচে এটা, এভাবে করে কিন্তু নিচে নিচে সাজিয়ে লিখতে হবে। আর না হলে কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের সমস্যা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা বিয়োগ করি, দেখো 0 থেকে 0কে বিয়োগ করলে থাকে 0। এরপরে দেখো উপরে রয়েছে 0, নিচে রয়েছে 3। 0 থেকে কিন্তু আমরা 3কে বিয়োগ করতে পারি না, কারণ 0 ছোট ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করা যায় না, আমরা জানি, তাই না? এই জন্য আমাদের এই উপরের সংখ্যাটাকে বড় বানাতে হবে। আমরা কিভাবে বড় বানাবো? পাশে যে 4 রয়েছে, 4-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসবো। তাহলে ও আগে ছিল 0, এখন 1 পেয়ে 4 যখন 1 দিল, 1 পেয়ে ও হয়ে গেল কত? 10 হয়ে গেল। তাহলে 10 যেহেতু হলো, তার মানে ও কিন্তু এখন 3-এর চেয়ে বড় হয়ে গেল। এখন ওকে 3কে বিয়োগ করা যাবে। 10 থেকে 3কে বিয়োগ করে থাকছে হচ্ছে আমাদের 7। আমরা লিখে দিলাম 7। এরপরে দেখো এখানে দেখতে পাচ্ছি 4, কিন্তু 4 থেকে যেহেতু 1 আমরা ধার দিয়েছি, যার কারণে 1 কমে গিয়ে ও হয়ে গেল 3। এখন দেখো এই 3-এর কাছ থেকে 2 যদি বিয়োগ করি আমরা, 3 থেকে 2 বিয়োগ হয়ে গেলে থাকে হচ্ছে 1। তার মানে আমরা এখন যেটি পাচ্ছি যে বই কেনার পরে তার কাছে আর কত টাকা রইল? 170 টাকা রইল। তাহলে আমরা লিখব, সুতরাং তার রইল কত টাকা? 170 টাকা। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আমরা উত্তর লিখব কি? আমরা উত্তর লিখব, দেখো আমার জায়গা কম, আমি এই জন্য পাশে লিখছি। আমরা লিখব উত্তর 170 টাকা রইল। 170 টাকা রইল। তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। বন্ধুরা, এরপর আমরা যদি পরের অঙ্কে চলে যাই, এখানে 3 নম্বরে বলা হয়েছে দুইটি সংখ্যার যোগফল 840, এদের একটি সংখ্যা 527 হলে অপর সংখ্যাটি কত? আচ্ছা, আমাদের বলা হয়েছে দুইটি সংখ্যাকে আমরা যোগ করেছি, যোগ করার পরে আমাদের যোগফল হয়েছে 840। এখন যে দুটি সংখ্যাকে আমরা যোগ করেছি, এই দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা হলো 527। তাহলে একটি যদি 527 হয়, তাহলে অপর সংখ্যাটি কত সেটি আমাদের বের করতে বলা হয়েছে। এটিকে কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি, তাই না বন্ধুরা? কারণ হচ্ছে দেখো, এই যে যোগফল আমাদের দেওয়া রয়েছে 840, এই 840 থেকে যদি আমরা একটি সংখ্যাকে বিয়োগ করে দেই, যেহেতু একটি সংখ্যা আমাদের দেওয়া রয়েছে, আমরা যদি এই একটি সংখ্যাকে বিয়োগ করে দেই বা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু অপর সংখ্যাটি থেকে যাবে, তাই না? এই 840 থেকে যখন আমরা ওকে বিয়োগ করে দেব, তখন কিন্তু অপর যে সংখ্যাটি সেটি কিন্তু থেকে যাবে। তাহলে ওই সংখ্যাটিকেই কিন্তু আমরা আরেকটি যে সংখ্যা সেটি বলে গণ্য করতে পারবো, বা আমরা বুঝতে পারবো যে ওই সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা। তার মানে আমরা 840 থেকে যদি এটিকে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু অপর সংখ্যাটি আমরা পেয়ে যাব। তাহলে এটিকে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা লিখতে পারি 3 নাম্বার দিয়ে আমরা লিখব, দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল আমাদের দেওয়া রয়েছে কত? 840। আচ্ছা, তাহলে নিচে কি লিখব? একটি সংখ্যা যেহেতু আমাদের দেওয়া রয়েছে, একটি সংখ্যা কত দেওয়া রয়েছে? আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সংখ্যা দেওয়া রয়েছে 527। এই 527কে আমরা কিন্তু 840-এর নিচে লিখব, ঠিক আছে? 527। আমি যেটা বলেছি তোমাদের, তোমরা কিন্তু সংখ্যার নিচে সংখ্যা লিখবে, ঠিক আছে? উপরে নিচে করে লিখবে, আর না হলে কিন্তু আমাদের বিয়োগ করতে বা যোগ করতে অসুবিধা হবে। তাহলে আমরা যদি 840 থেকে 527কে বিয়োগ করে দেই, এখানে একটি বিয়োগ চিহ্ন দিব। এখন যদি বিয়োগ করে দিই, দেখো এখানে উপরে রয়েছে 0, নিচে রয়েছে 7। 0 থেকে কিন্তু আমরা 7কে বিয়োগ করতে পারবো না, কারণ 0 ছোট। এটিকে আমাদের বড় বানাতে হবে। আমরা কি করব? পাশে যে 4 রয়েছে, 4-এর কাছ থেকে 1কে ধার করে ওকে বানালাম এবারে 10, তাই না? 1 পেয়ে 0 হয়ে গেল কত? 10। 10 থেকে যদি আমরা 7কে বিয়োগ করি, এখন কিন্তু বিয়োগ করতে পারবো, কারণ 10 বড়। তাহলে 10 থেকে 7কে বিয়োগ করলে থাকে আমাদের 3। এরপরে দেখো এখানে আগে ছিল 4, এখন রয়েছে কিন্তু 3। 1 যেহেতু আমরা ধার করে দিয়েছি, এই জন্য এখানে রয়েছে 3, তাই না? তাহলে 3 থেকে 2 চলে গেলে
থাকে হচ্ছে 1। এরপরে দেখো এখানে রয়েছে 5 নিচে 8 নিচে রয়েছে 5, তাহলে 8 থেকে 5 বিয়োগ হয়ে গেলে থাকে আমাদের 3। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 313। তাহলে আমরা বুঝতে পারছি যে অপর সংখ্যাটি হচ্ছে 313। তাহলে দুটি সংখ্যার যোগফল এটি, একটি সংখ্যা 527 এবং অপর সংখ্যাটি হচ্ছে কত? 313। তাহলে আমরা এখানে কি লিখব? সুতরাং আমরা লিখব সুতরাং অপর সংখ্যাটি কত? এই দেখো সমান সমান 313। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 313। আচ্ছা, এই যে চিহ্নটি আমি দিয়েছি এটিকে কি বলা হয়? সুতরাং বলা হয়। ঠিক আছে, আশা করি সকলেই বুঝতে পেরেছো। এরপর আমরা যদি 4 নম্বর অঙ্কে চলে যাই, আমাদেরকে 4 নম্বরে বলা হয়েছে একজন দোকানদার এক সপ্তাহে আয় করেন 920 টাকা এবং সপ্তাহে ব্যয় করেন 675 টাকা। সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে? দেখো এটি কিন্তু খুবই সহজ একটি অঙ্ক বন্ধুরা। আমরা দেখো আরেকবার যদি বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একজন দোকানদার এক সপ্তাহে আয় করেন 920 টাকা এবং তিনি কি করেন? এক সপ্তাহে ব্যয় করেন মানে খরচ করেন 675 টাকা। তাহলে সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে? দেখো এই যে 920 টাকা সে আয় করে, তাই না? এটা তো তার কাছে থাকে, সেটা ইনকাম করে। আচ্ছা, এই টাকা থেকে সে কী করে? 675 টাকা সে খরচ করে বা ব্যয় করে। সে যে 675 টাকা খরচ করে বা ব্যয় করলে কি 675 টাকা তার বাড়বে না কমবে? অবশ্যই কমে যাবে, তাই না? তাহলে আমরা কি করব? এই যে তার আয় 920 টাকা, এটা থেকে আমরা 675কে যদি বিয়োগ করে দেই, যেহেতু এটি কমে যায়, যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে তার কাছে আর কত টাকা জমা থাকে, তাই না বন্ধুরা? তাহলে আমরা এটিকে কিভাবে করে সাজাতে পারি? আমরা লিখতে পারি এক সপ্তাহে আয় করেন 920 টাকা। আমি কিন্তু বলেছি যে কথার অঙ্কের ক্ষেত্রে সবসময় সংখ্যাটাকে শেষে গিয়ে আমরা লেখার চেষ্টা করব, ঠিক আছে? আমরা 4 নাম্বার দিয়ে লিখব, 4 নাম্বারে লিখব এক সপ্তাহে আয় করেন কত টাকা বলা হয়েছে? আমাদের বলা হয়েছে এক সপ্তাহে আয় করেন 920 টাকা। আমরা লিখলাম 920 টাকা। আচ্ছা, এবার আমরা নিচে কি লিখব? আমরা লিখব আমরা ডট ডট দিতে পারি, অথবা তোমরা এই কথাটা আবার ঠিক একই রকমভাবে লিখতে পারো, এক সপ্তাহে ব্যয় করেন। আমাদের এত কিছু দরকার নেই, আমরা ডট ডট দিতে পারি। হ্যাঁ, এই ডট অর্থ হচ্ছে উপরে যা আছে নিচেও তাই। তাহলে এক সপ্তাহে আমরা যেহেতু এবারে লিখব ব্যয় করেন, এই জন্য আয়ের নিচে লিখব ব্যয়। আয়ের নিচে লিখব আমরা ব্যয় করেন কত টাকা? ব্যয় করেন 675 টাকা। আমরা লিখলাম 675 টাকা। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? 920 থেকে 675কে আমরা বিয়োগ করে দেব, তাই না? আচ্ছা, আমরা একটি বিয়োগ চিহ্ন দিলাম। এখন যদি বিয়োগ করি দেখো, তাহলে আমরা যদি বিয়োগ করি, দেখো উপরে রয়েছে 0, নিচে রয়েছে 5। 0 থেকে 5কে বিয়োগ করা যায় না, এই জন্য আমরা কী করব? 0টাকে আগে বড় বানাবো। আমরা পাশে যে 2 রয়েছে, 2-এর কাছ থেকে 1কে ধার করে ওকে বানালাম 10। তাহলে 0 কিন্তু এবারে 5-এর চেয়ে বড় হয়ে গেল। এখন 10 থেকে যদি 5কে বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে আমাদের 5। আমরা লিখলাম 5। এরপরে দেখো এখানে দেখতে পাচ্ছি 2, কিন্তু 1 যেহেতু আমরা ধার করে দিয়েছি, ওর কাছে এখন আছে 1, তাই না? এখন কিন্তু ওর কাছে 1 আছে, এখনও 2 নেই। কিন্তু 1 থেকে কিন্তু আমরা 7কে বিয়োগ করতে পারছি না, কারণ 1 ছোট। এখন এই 1কে আমরা কীভাবে বড় বানাবো? আমরা পাশে যে 9 রয়েছে, 9-এর কাছ থেকে আরও 1 ওর কাছে নিয়ে আসলাম। তাহলে 1 পেয়ে ও হয়ে গেল কত? ও হয়ে গেল কিন্তু 11, তাই না বন্ধুরা? তাহলে 11 থেকে এবারে কিন্তু আমরা 7কে বিয়োগ করতে পারবো। এখানে কিন্তু তোমরা 11 লিখবে না, কারণ এটি লেখা যাবে না, এটা আমাদের মনে মনে ধরতে হবে, ঠিক আছে? এখন এই 11 থেকে যদি 7কে আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের থাকছে কত? আমরা জানি 11 থেকে যদি 7 চলে যায় তাহলে থাকে হচ্ছে 4। আমরা এখানে লিখে দিলাম 4। এরপরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 9, কিন্তু 9 থেকে 1 আমরা ধার করে দিয়েছি, যার কারণে 1 কমে গিয়ে ও কিন্তু এখন রয়ে গেল 8। 8 থেকে 6কে বিয়োগ করলে থাকে হচ্ছে 2, তাই না? তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 245 টাকা। অর্থাৎ এক সপ্তাহ পরে যখন সে 675 টাকা খরচ করলো, তখন তার কাছে আর কত টাকা রইল?
245 টাকা রইল। আমরা এখানে কি লিখব? সুতরাং আমরা লিখব তার জমা থাকে, তার জমা থাকে কত টাকা? 245 টাকা। তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল বন্ধুরা। আমরা খুব সহজেই কিন্তু উত্তর পেয়ে গেছি, তাই না বন্ধুরা? আমরা এখানে কি লিখব? উত্তর 245 টাকা। আচ্ছা, এরপরে আমরা যদি পরের অঙ্কে চলে যাই, আমরা যদি 5 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করি, দেখো এত সময় আমরা যে অঙ্কগুলো করেছি এটার চেয়ে 5 নম্বর অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রম, তাই না? একটু আলাদা, তাই না? এখানে দেখো একটি আমাদের উদ্দীপক দেওয়া রয়েছে, হ্যাঁ, এরপরে কিন্তু আমাদের এই উদ্দীপক থেকে 3টি প্রশ্ন করা হয়েছে। দেখো ক, খ, গ, তাই না? 3টি প্রশ্ন আমাদের করা হয়েছে। কিন্তু এটি দেখে আমাদের ভয় পাবার কিচ্ছু নেই, কারণ আগে আমরা যে অঙ্কগুলো করেছি এর চেয়েও এই অঙ্কগুলো আরও বেশি সহজ। ঠিক আছে? তাহলে দেখো আমরা এটিকে একটু বোঝার চেষ্টা করি। এখানে কি বলা হয়েছে? দেখো 5 নম্বরে বলা হয়েছে একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল 327 জন। নিচে ওই বিদ্যালয়ে বিগত 3 বছরের ভর্তির চিত্র দেওয়া হলো। আচ্ছা দেখো আমাদের বলা হয়েছে একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল 327 জন, মানে 327 জন ছাত্র ছিল। এখন বলা হয়েছে নিচে ওই বিদ্যালয়ে বিগত 3 বছরের ভর্তির চিত্র দেওয়া হলো। মানে এই যে চিত্রটি আমাদের দেখানো হয়েছে, যে ছবিটি দেখানো হয়েছে, এই ছবির মাধ্যমে আমাদের বোঝানো হয়েছে গত 3 বছরে প্রত্যেক বছরে কতজন করে ছাত্র ভর্তি হয়েছে। হ্যাঁ, দেখো এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর, এটা হচ্ছে তৃতীয় বছর, মানে 3 নম্বর বছর। তাহলে প্রথম বছরে ভর্তি হয়েছে হচ্ছে 123 জন, দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে 155 জন এবং তৃতীয় বছরে ভর্তি হয়েছে 209 জন। আচ্ছা, এই চিত্রটা যেহেতু আমরা বুঝতে পেরেছি, তাহলে এখন আমরা খুব সহজেই এই ক, খ, গ এই 3টি প্রশ্নের উত্তর খুব সহজেই আমরা উত্তরগুলো বের করতে পারবো। দেখো আমরা একটু দেখি, ক নম্বরে বলা হয়েছে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর। আচ্ছা দেখো কত সহজ প্রশ্ন, তাই না? দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথম বছরে ভর্তি হয়েছে 123 জন, দ্বিতীয় বছরে 155 জন, তৃতীয় বছরে 209 জন। তাহলে এই যে 3টা বছরের সংখ্যা দেওয়া রয়েছে এর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা কত? আমরা জানি সবচেয়ে বড় সংখ্যা 209। তাহলে এটা কোন বছর? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাই না? তৃতীয় বছরে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে, তাই না বন্ধুরা? তাহলে দেখো কতটা সহজ। আমরা পাঁচের কতে আমরা কি লিখতে পারি? যেহেতু 3 বছরের হিসাব এখানে দেয়া রয়েছে, আমরা 3 বছরের হিসাবটাকে আমরা এখানে লিখব। হ্যাঁ, আমরা লিখব প্রথম বছরে ভর্তি হয়েছে কতজন? আমাদের বলা হয়েছে প্রথম বছরে ভর্তি হয়েছে 123 জন, আমরা লিখলাম 123 জন। এরপর আমরা কি লিখব? প্রথমে নিচে লিখব দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে, দ্বিতীয় বছর ভর্তি হয়েছে কতজন? 155 জন, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেব 155 জন। এরপরে দ্বিতীয় নিচে কত লিখব? তৃতীয় বছরে ভর্তি হয়েছে কতজন? দেখো তৃতীয় বছরে ভর্তি হয়েছে 209 জন, আমরা এখানে লিখে দেব 209 জন। সুতরাং আমরা একটু নিচে লিখব কি? সুতরাং দেখো এই 3 বছরের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত? সবচেয়ে বড় কিন্তু 209। তাহলে এটি কোন বছরে? এটি এই 209 জন ভর্তি হয়েছে কোন বছরে? তৃতীয় বছরে, তাই না? তাহলে আমরা লিখব সুতরাং তৃতীয় বছরে বেশি ভর্তি হয়েছে, আচ্ছা হয়েছে। তাহলে কিন্তু আমাদের অঙ্ক করা হয়ে গেল। আমরা উত্তর লিখব উত্তর তৃতীয় বছর। দেখো কত সহজ, তাই না? আমার মনে হয় তোমরা এই অঙ্কটি সবচাইতে বেশি সহজে বুঝতে পেরেছো, সবচেয়ে আগে এটি বুঝতে পেরেছো। আমরা এখনো পর্যন্ত যতগুলো অঙ্ক করেছি এর ভিতরে এই অঙ্কটা সবচাইতে সহজ আমার কাছে মনে হয়েছে। আচ্ছা বন্ধুরা, এরপরে দেখো খ এবং গতে যে প্রশ্নগুলো আমাদের দেওয়া রয়েছে এগুলোকেও কিন্তু আমরা যদি সমাধান করতে যাই দেখব যে কয়ের মতোই
খুব সহজে আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, আমরা তাহলে দেখি খতে কি বলা হয়েছে। আমাদের খতে বলা হয়েছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে। তাহলে আমাদের বলা হয়েছে প্রথম বছরের তুলনায় মানে প্রথম বছরের চেয়ে তৃতীয় বছরে কতজন বেশি ভর্তি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম বছরে ভর্তি হয়েছে 123 জন এবং তৃতীয় বছরে ভর্তি হয়েছে 209 জন। তাহলে বলা হয়েছে যে এই প্রথম বছরের তুলনায় তৃতীয় বছরে কতজন বেশি ভর্তি হয়েছে। তাহলে আমরা এটিকে কিভাবে বের করতে পারি? এই যে 209 রয়েছে, এই 209 থেকে যদি 123কে আমরা বিয়োগ করে দেই তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কতজন বেশি ভর্তি হয়েছে তৃতীয় বছরে, তাই না? দেখো কত সহজ। তাহলে আমরা খ নাম্বার দিয়ে কি লিখব? আমরা খ দিয়ে লিখব, আমরা খ দিয়ে লিখব যেহেতু তৃতীয় বছরে বেশি ভর্তি হয়েছে, তাই না? যার কারণে কিন্তু আমরা এটিকে আগে লিখব। যেহেতু 209 বড়, এই বড় সংখ্যা থেকে আমাদের ছোট সংখ্যাকে বিয়োগ করতে হয় আমরা জানি, এজন্য বড় সংখ্যাটাকে আমরা আগে লিখব। তার মানে এটি কোন বছর? তৃতীয় বছর। আমরা লিখব তৃতীয় বছরে ভর্তি হয়েছে কতজন? 209 জন। আমাদের কিন্তু এখানে লেখা রয়েছে, তাই না? তৃতীয় বছরে ভর্তি হয়েছে 209 জন। এবং প্রথম বছরের কথা যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে, তাহলে আমরা আবার নিচে কি লিখব? তৃতীয়র নিচে লিখব প্রথম বছরে ভর্তি হয়েছে। প্রথম বছরে কতজনের কথা বলা হয়েছে? 123 জন। তাহলে আমরা কি করব? 209 এর নিচে লিখব 123 জন। এখন আমরা 209 থেকে যদি 323কে আমরা বিয়োগ করে দেই, আমরা কি করব? সামনে একটি বিয়োগ চিহ্ন দেব। বিয়োগ যদি করে দেই তাহলে আমরা পেয়ে যাব যে তৃতীয় বছরে কতজন বেশি ভর্তি হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং তৃতীয় বছরে বেশি ভর্তি হয়েছে। আচ্ছা, এখন যদি আমরা বিয়োগ করি, দেখো 9 থেকে 3কে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 6। এরপর দেখো এখানে রয়েছে 0, 0 থেকে 2কে বিয়োগ করা যাবে না কারণ 0 ছোট, এটিকে বড় বানাতে হবে। আমরা কি করব? 2 এর কাছ থেকে 1কে ধার করে ওকে বানালাম 10। 0 যখন 1 পেল ও হয়ে গেল কত? 10। 10 থেকে 2কে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে থাকে 8। এরপর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2, কিন্তু এই 2 থেকে 1 ধার করে দিয়েছি, যার কারণে কি হয়েছে? 1 কমে গিয়ে ও হয়ে গেল কিন্তু 1। তাহলে 1 থেকে নিচের 1কে বিয়োগ করলে কি আমাদের আর কিছু থাকে? আমাদের কিন্তু কিছুই থাকে না, মানে 0। কিন্তু আমরা জানি যে কোনো সংখ্যার শুরুতে 0 দিতে হয় না, কারণ সেই 0-র কোনো মূল্য থাকে না, যার কারণে এই 0টাকে আমরা লিখব না। তাহলে আমরা পেলাম কত? 86 জন। 86 জন, অর্থাৎ তৃতীয় বছরে বেশি ভর্তি হয়েছে কতজন? 86 জন। তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। দেখো আমরা কত সহজে উত্তর বের করে ফেলেছি। আমরা কি লিখব? উত্তর 86 জন। আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। বন্ধুরা, এরপরে আমরা যদি গ নাম্বার প্রশ্নটা দেখি, দেখো বন্ধুরা আমাদের গতে বলা হয়েছে বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা কতজন। আচ্ছা দেখো, এই যে আমাদের কিন্তু প্রশ্নে 5 নম্বরে বলা হয়েছে যে একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল কতজন? 327 জন। এরপরে প্রথম বছরে ভর্তি হয়েছে 123 জন, তারপরের বছরে 155 জন, তারপরের বছরে 209 জন। এখন এই সব মিলে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা কতজন? তাহলে এটি বের করার জন্য আমাদের কি করতে হবে? এই যে যত শিক্ষার্থী রয়েছে সবাইকে কিন্তু আমাদের যোগ করে দিতে হবে, 1 করতে হবে, তাই না? তাহলে আমরা পেয়ে যাব যে মোট বর্তমানে শিক্ষার্থী কতজন রয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখব? আমরা প্রথমে লিখব যে 5-এর গ দিব আমরা, তাই না? 5-এর, আচ্ছা আমরা লিখব কত? গ। আচ্ছা, এখন আমরা কি লিখব? বিদ্যালয়ে শিক্ষার্থী আছে, তাই না? আমরা লিখব বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল, শিক্ষার্থী ছিল কতজন? আমাদের বলা হয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, আমাদের দেখো এখানে বলা হয়েছে 327 জন, তাই না? 327 জন কিন্তু ছিল। তাহলে আমরা এখানে লিখব 327 জন।
বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল 327 জন। এরপরে প্রথম বছরে ভর্তি হলো কতজন? আমরা লিখব প্রথম বছরে ভর্তি হলো, আচ্ছা আমরা লিখব প্রথম বছরে ভর্তি হলো কতজন। দেখো আমাদের এখানে কিন্তু প্রথম বছরে বলা হয়েছে ভর্তি হয়েছে 123 জন, তাহলে 327-এর নিচে লিখবো আমরা 123 জন। এরপরে দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে কতজন? আমরা প্রথমে নিচে লিখব দ্বিতীয় বছরে ভর্তি হলো কতজন? 155 জন। তাহলে আমরা এটার নিচে এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা সোজাসুজি রাখবো, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি কি দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে 155 জন, তাহলে আমরা লিখব 155 জন। তৃতীয় বছর ভর্তি হয়েছে কতজন? আমরা লিখব তৃতীয় বছরে ভর্তি হলো কতজন? 209 জন। তাহলে আমরা এখানে লিখে দেব 209 জন। এখন আমরা এই সমস্ত সংখ্যাগুলোকে যোগ করে দেব, ঠিক আছে? যোগ করলে আমরা পাবো যে বর্তমানে মোট শিক্ষার্থী কতজন রয়েছে। আমরা এখানে একটু যোগ চিহ্ন দেব এবং এখানে আমরা কি লিখব? সুতরাং মোট শিক্ষার্থী রয়েছে, মোট শিক্ষার্থী আছে। আচ্ছা আমরা এবারে যদি যোগ করি, দেখো আমরা সবগুলোকে কিন্তু একসাথে যোগ করব, ঠিক আছে? 7 আর 3কে যোগ করলে হয় 10, 10 আর 5 যোগ করলে হয় 15, 15-র সাথে যদি আমরা আরও 9কে যোগ করি তাহলে 15 এবং 9 মিলে হয়ে গেল 24। আমরা 24-এর 4কে লিখব এখানে, হাতে থাকে আমাদের 2। এরপরে দেখো আমরা এবারে যদি মাঝখানের সারিটাকে যদি যোগ করার চেষ্টা করি, দেখো এখানে রয়েছে 2, 2 আর 2 মিলে হয় 4, 4 আর 5 মিলে হয় 9, 9-এর সাথে 0 যোগ করলে কিন্তু 9ই হয়, কারণ 0-র কোনো দাম নেই, তাই না? তাহলে 9-এর সাথে 0কে যোগ করলে হয় 9, 9 এবং এই হাতের 2 মিলে হয়ে গেল আমাদের 11। আচ্ছা 11-র এবারে কিন্তু আমরা লিখব 1 এবং আমাদের হাতে থাকে এবারে আরও 1। দেখো 1 কিন্তু আমাদের কিন্তু হাতে কিন্তু এবারে আরও 1 রয়েছে। এবারে আমরা যদি এই সারিটাকে যোগ করি, এখানে রয়েছে 3, 3 আর 1 মিলে হয়ে যায় 4, 4 আর 1 মিলে হয়ে যায় 5, 5 আর 2 মিলে হয় 7, 7-এর সাথে এই হাতের 1 মিলে হয়ে যায় 8। তাহলে আমরা লিখে দেব 8। অর্থাৎ আমরা মোট কত পেলাম? আমরা পেলাম মোট 814 জন। তার মানে আমরা বুঝতে পারছি যে এখন মোট শিক্ষার্থী রয়েছে 814 জন। তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। দেখো এই অঙ্কগুলো কত সহজে আমরা সমাধান করে ফেললাম, তাই না? আমরা উত্তর লিখব 814 জন। বন্ধুরা দেখো এই অঙ্কগুলোকে আমরা কিন্তু খুব সহজেই সমাধান করে ফেলেছি। এরপরে আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 6 নম্বর আমাদের বলা হয়েছে দুইটি সংখ্যার বিয়োগফল 87, বড় সংখ্যাটি 369 হলে ছোট সংখ্যাটি কত? আমাদের বলা হয়েছে দুটি সংখ্যার বিয়োগফল 87, অর্থাৎ একটি সংখ্যা থেকে যখন আমরা আরেকটি সংখ্যাকে বিয়োগ করেছি তখন আমাদের উত্তর হয়েছে 87। এখন যে দুটি সংখ্যাকে আমরা বিয়োগ করেছি এর মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে 369, তাহলে ছোট সংখ্যাটি কত? দেখো যেহেতু বড় সংখ্যাটি আমাদের দেওয়া রয়েছে আবার বিয়োগফলও দেওয়া রয়েছে, তাহলে আমরা কিন্তু খুব সহজে এটিকে সমাধান করতে পারি। আমরা এই সংখ্যার সাথে আমরা যদি এই সংখ্যার সাথে এই সংখ্যাটি যদি আমরা এই সংখ্যাটিকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে ছোট সংখ্যাটি কত। এই যে সংখ্যাটি রয়েছে আমাদের, দেখো বড় যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যা থেকে আমরা যদি এই 87-কে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে ছোট সংখ্যাটি কত। ঠিক আছে, তাহলে এটিকে কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। আমরা 6 নাম্বার দিয়ে কি লিখব? আমরা 6 নাম্বার দিয়ে লিখব 6 দিয়ে আমরা লিখব বড় সংখ্যাটি। দেখো আমরা কি জানি বিয়োগের ক্ষেত্রে সবসময় কিন্তু বড় সংখ্যা থেকে আমাদের ছোট সংখ্যাকে বিয়োগ করতে হয়, যার কারণে এই দুটি সংখ্যার মধ্যে যেহেতু এই 369 বড়, যার কারণে এটিকেই কিন্তু আমরা প্রথমে লিখব, তাই না? এই জন্য আমরা লিখছি কি বড় সংখ্যাটি কত? 369। এবং নিচে কি আমরা কি লিখব? আমাদের বলা হয়েছে কি দুটি সংখ্যার বিয়োগফল 87, তাহলে এই কথাটিকে কিন্তু আমরা নিচে লিখে দেব। আমরা লিখে দেব, আমরা কি লিখব? দুটি সংখ্যার বিয়োগফল
বিয়োগ ফল কত রয়েছে। আচ্ছা আমরা যেহেতু এখানে আমাদের লাইনটা সোজা হচ্ছে না, এই জন্য আমরা 369কে আরেকটু দূরে গিয়ে লিখি। হ্যাঁ, 369। আচ্ছা, এবং দুটি সংখ্যার বিয়োগফল কত বলা হয়েছে? আমাদের বলা হয়েছে দুটি সংখ্যার বিয়োগফল 87। তাহলে এই 87কে আমরা কোথায় লিখব? আমরা কিন্তু এই 9-এর নিচে 8 লিখব। 7 লিখব। 87-র যে 7, এই 9-এর নিচে কিন্তু আমরা 7 লিখব এবং 8কে লিখব হচ্ছে আমরা 6-এর নিচে। ঠিক আছে, এখানে দেখো 3টি সংখ্যা রয়েছে আর নিচে কিন্তু রয়েছে দুটি সংখ্যা। এই ক্ষেত্রে আমরা কি করব? সবসময় ডান পাশ থেকে আগে মিলাবো। এই পাশে যদি ফাঁকা থাকে সমস্যা নেই। দেখো 3-এর নিচে কিন্তু কিছু নেই, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই পাশে ফাঁকা রাখা যাবে না। ঠিক আছে, ডান পাশ থেকে কিন্তু আমরা মিলাতে যাব। আচ্ছা দেখো, আমরা 87 লিখলাম। এখন যদি আমরা বিয়োগ করি, আমরা যদি এই সংখ্যা থেকে এই নিচের সংখ্যাটিকে যদি বিয়োগ করে দিই তাহলে কত হয় দেখো। 9 থেকে 7কে বিয়োগ করে থাকছে হচ্ছে আমাদের 2। এরপরে এখানে দেখতে পাচ্ছি রয়েছে 6, নিচে রয়েছে 8। 6 থেকে 8কে বিয়োগ করা যাবে না, কারণ 6 ছোট, এটিকে বড় বানাতে হবে। আমরা কি করব? পাশে যে 3 রয়েছে, 3-এর কাছ থেকে 1কে ধার করে ওকে বানাবো এবারে 16। দেখো আগে ছিল 6, যখন 1কে ধার করে ওর কাছে আনলাম ও হয়ে গেল 16। এখন কিন্তু 8-এর চেয়ে ও বড় হয়ে গেল, তাই না? তাহলে 16 থেকে যদি 8কে আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের থাকছে 8। আচ্ছা আমরা লিখে দিলাম 8। 16 থেকে 8কে বিয়োগ করলে থাকছে আমাদের আরও 8। এরপরে দেখো এখানে রয়েছে 3, কিন্তু 1 যেহেতু আমরা ধার করে দিয়েছিলাম এই জন্য 3 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল 2। এখন উপরে রয়েছে 2, নিচে কিন্তু কিছু নেই, তার মানে 0। তাহলে 2 থেকে 0কে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 2। তাহলে এই যে 282 পাচ্ছি, এটি হচ্ছে কোন সংখ্যা? এটি হচ্ছে ছোট সংখ্যাটি। দেখো আমাদের বলা হয়েছে কি যে ছোট সংখ্যাটি কত, তাহলে এটি হচ্ছে ছোট সংখ্যাটি। তাহলে আমরা এখানে কি লিখব? সুতরাং ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি হলো 282। আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। আমরা উত্তর দিয়ে লিখব 282। তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু এটিকে সমাধান করে ফেললাম। এরপর আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, ছোট বন্ধুরা, আমরা যদি এরপরে 7 নম্বর অঙ্কটা দেখি, দেখো এইখানেও কিন্তু আমরা একটি সৃজনশীল অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এই 5 নম্বর অঙ্কটির মতো। দেখো এটিও কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো 7 নম্বরে একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই ছবিতে আমাদের কি দেখানো হচ্ছে? দেখো দুটি পাত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে প্রথম পাত্র, এটি হচ্ছে দ্বিতীয় পাত্র, এবং এই পাত্রে দুটি পাত্রে কিন্তু পানি রাখা আছে। দেখো তাহলে এই যে পাত্রটি, এটি কিন্তু সাইজে একটু ছোট এবং এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু বড়। তাহলে এই পাত্রে বলা হয়েছে 235 গ্লাস পানি রয়েছে। এই পাত্রে 235 গ্লাস পানি রয়েছে এবং এই বড় পাত্রে 365 গ্লাস পানি রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের চিত্রে বোঝানো হয়েছে, আমরা চিত্রটা বুঝলাম। এখন যদি আমরা প্রশ্নে চলে যাই, দেখো এখানে বলা হয়েছে চিত্রে দুটি পাত্রে পানি দেখানো হলো। আচ্ছা আমরা কিন্তু দেখেছি পানি। এখন কত বলা হয়েছে? কোন পাত্রে পানি বেশি? দেখো কত সহজ একটি প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি কি প্রথম পাত্রে 235 গ্লাস পানি রয়েছে এবং দ্বিতীয় পাত্রে 365 গ্লাস পানি রয়েছে। তাহলে কোন পাত্রে পানি বেশি রয়েছে? অবশ্যই দ্বিতীয় পাত্রে পানি বেশি রয়েছে। কারণ কি, এই দেখো ওর কাছে কিন্তু 365 গ্লাস পানি রয়েছে আর ওর কাছে রয়েছে 235 গ্লাস। তাহলে এই দুটির মধ্যে বড় কোনটা? 365। তার মানে অবশ্যই দ্বিতীয় পাত্রে পানি বেশি রয়েছে, তাই না? তাহলে আমরা কিভাবে লিখবো এটিকে? আমরা 7 নাম্বার দিয়ে আমরা কতে লিখব? প্রথম পাত্রে পানি রয়েছে, প্রথম পাত্রে পানি আছে। আচ্ছা প্রথম পাত্রে পানি আছে কত গ্লাস? এখানে বলা হয়েছে 235 গ্লাস। তাহলে আমরা এখানে লিখব 235 গ্লাস এবং নিচে কি লিখব? দ্বিতীয় পাত্রে পানি আছে কত গ্লাস? 365 গ্লাস। এই দেখো 365 গ্লাস কিন্তু এখানে আমাদের দেখানো হয়েছে। তাহলে আমরা কি লিখব? সুতরাং নিচে কি লিখব? সুতরাং দ্বিতীয় পাত্রে পানি বেশি রয়েছে। আমরা কি লিখব? দ্বিতীয় পাত্রে পানি
বেশি আছে। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে এই পুরো কথাটি কিন্তু লিখতে পারি, দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে, অথবা শুধুমাত্র দ্বিতীয় পাত্র, এটিও লিখতে পারি, দ্বিতীয় পাত্রে। ঠিক আছে, তোমরা যদি পুরো লাইনটি লেখো তাহলে আরও বেশি ভালো হবে। তাহলে আমরা কি লিখলাম? দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে। আমাদের কিন্তু ক নাম্বারের সমাধান করা হয়ে গেল। এরপর যদি আমরা খ নাম্বারটা দেখি, দেখো খতে আমাদের বলা হয়েছে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে। আমরা কিন্তু কতে পেয়েছি কি দ্বিতীয় পাত্রে বেশি আছে পানি, এখন বলা হয়েছে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে। তাহলে এটি বের করার জন্য আমরা কি করতে পারি? এই যে 365 গ্লাস পানি রয়েছে, এই 365 থেকে প্রথম পাত্রে যে 235 গ্লাস পানি রয়েছে, এই 235কে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি রয়েছে। অর্থাৎ 365 থেকে যদি আমরা 235কে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা উত্তরটি খুব সহজেই পেয়ে যাব। আমরা পেয়ে যাব যে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি রয়েছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখব? আমরা খ দিয়ে লিখব। আচ্ছা, যেহেতু আমরা দ্বিতীয় পাত্র থেকে প্রথম পাত্রকে বিয়োগ করব, যার কারণে কিন্তু দ্বিতীয় পাত্রের পানির যে পরিমাণটা রয়েছে এটিকে আমাদের আগে লিখতে হবে, তাই না? বড় সংখ্যা আমাদের আগে লিখতে হবে, কারণ বিয়োগের ক্ষেত্রে সবসময় বড় সংখ্যাটাকে আগে লিখতে হয়, আমরা জানি। তাহলে আমরা কি লিখব? দ্বিতীয় পাত্রে পানি আছে কত গ্লাস? দ্বিতীয় পাত্রে পানি আছে 365 গ্লাস। এবং আমরা নিচে কি লিখব? প্রথম পাত্রে পানি আছে, দেখো 235 গ্রাম, তাই না? আমরা তাহলে 365 নিচে লিখব 235 গ্লাস। এখন আমরা কি করব? এই 365 থেকে 235কে আমরা বিয়োগ করে দেবো, এখানে একটি বিয়োগ চিহ্ন দেবো। এখন যদি বিয়োগ করি দেখো, তাহলে আমরা এখানে বিয়োগ করে যেটি পাবো আমরা বুঝতে পারবো কি সেই কয়েক গ্লাস পানি দ্বিতীয় পাত্রে বেশি আছে। তাহলে আমরা কি লিখব? সুতরাং দ্বিতীয় পাত্রে বেশি আছে। আমাদের যেহেতু বের করতে বলা হয়েছে যে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে, তাহলে আমরা লিখলাম সুতরাং দ্বিতীয় পাত্রে বেশি আছে। এখন যদি বিয়োগ করি দেখো, 5 থেকে 5কে বিয়োগ করলে থাকে 0, এরপরে দেখো 6 থেকে 3কে বিয়োগ করলে থাকে 3, এবং 3 থেকে 2কে বিয়োগ করলে থাকে 1। তাহলে আমরা কি পেলাম? মোট 130 গ্লাস পানি বেশি আছে, দ্বিতীয় পাত্রে বেশি আছে 130 গ্লাস। তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। দেখো এই অঙ্কগুলো, এই সৃজনশীল অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তাই না বন্ধুরা? আমরা উত্তরে কি লিখতে পারি? 130 গ্লাস পানি বেশি আছে, বেশি আছে। আচ্ছা, দেখো আমাদের অঙ্ক কিন্তু খুব সহজেই সমাধান করা হয়ে গেল। এরপর আমরা যদি গ নাম্বার অঙ্কটা দেখি, দেখো এখানে গ নাম্বার আমাদের বলা হয়েছে দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে। দেখো এটি কিন্তু আরও সহজ, তাই না? আমরা প্রথম পাত্রে রয়েছে দেখতে পাচ্ছি 235 গ্লাস এবং দ্বিতীয় পাত্রে রয়েছে 365 গ্লাস। তাহলে আমাদের বলা হয়েছে দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে। আমরা যদি এই দুটিকে যোগ করে দেই তাহলেই তো আমরা পেয়ে যাবো যে মোট কত গ্লাস পানি আছে। তাহলে এই প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্রের পানিকে আমরা যোগ করে দিলে এটি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আমরা গ নাম্বার দিয়ে লিখতে পারি, প্রথম পাত্রে পানি রয়েছে কতটুকু? আমরা লিখব প্রথম পাত্রে পানি আছে, আমাদের বলা হয়েছে কত? 235 গ্লাস। আমরা লিখব 235 গ্লাস। আচ্ছা, আমরা লিখলাম প্রথম পাত্রে পানি আছে 235 গ্লাস। এরপর নিচে কি লিখব? প্রথমে নিচে লিখব দ্বিতীয় পাত্রে পানি আছে কত গ্লাস? দেখো দ্বিতীয় পাত্রে পানি আছে 365 গ্লাস। আমরা এই 235 নিচে লিখব 365 গ্লাস। এখন যদি আমরা এই দুটিকে যোগ করে দেই তাহলে তো আমরা পেয়ে যাব যে দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে, তাই না? আচ্ছা দেখো যদি যোগ করে দেই, আচ্ছা দেখো 5 এবং 5 মিলে হয় আমাদের 10। আমরা কি করব? 10-এর শূন্যকে লিখবো এখানে,
হাতে থাকে আমাদের 1। এরপরে 3 এবং 6কে যদি যোগ করি তাহলে 3 এবং 6 মিলে হয়ে যায় 9। 9-এর সাথে যদি হাতের এই 1কে যোগ করে দেই তাহলে 9 এবং 1 মিলে হয়ে যায় আবারও 10। 10-এর শূন্যকে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের আবারও 1। এরপরে দেখো 2 এবং 3 মিলে হয়ে যায় 5। 5-এর সাথে যদি হাতের এই 1কে যোগ করে দেই তাহলে হয়ে যায় 6। তাহলে আমরা কত গ্লাস পেলাম? 600 গ্লাস। আমরা এখানে লিখব 600 গ্লাস। 600 গ্লাস, তাই না বন্ধুরা? আমরা এখানে কি লিখব? সুতরাং মোট পানি আছে, সুতরাং মোট পানি আছে কত গ্লাস? 600 গ্লাস। আমরা উত্তর দিয়ে লিখব 600 গ্লাস। আচ্ছা দেখো, আমরা কিন্তু খুব সহজেই এই পৃষ্ঠার সবগুলো অঙ্ক আমরা খুব সহজেই কিন্তু সমাধান করতে পেরেছি। আশা করি এই পৃষ্ঠার যতগুলো অঙ্ক আমরা করেছি সবগুলো অঙ্ক তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো কিন্তু চলে যাবার আগে একটি কথা বলি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সর্বপ্রথম সেটিকে পেতে পারো। আর যদি তোমরা দ্বিতীয় শ্রেণীর সমস্ত অঙ্ক যদি তোমরা দেখতে চাও, সমস্ত পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান যদি তোমরা পেতে চাও, তাহলে এইখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে তোমরা সমস্ত পৃষ্ঠার অঙ্ক খুব সহজেই দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।